নতুন পে স্কেল উপলক্ষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সাথে আজকে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নতুন পে স্কেল হচ্ছে দীর্ঘ 10-12 বছর পরে, আর এখানে অনেক কিছুই রিভাইজ করতে হচ্ছে। যখন পে কমিশন পে স্কেল নিয়ে কাজ করতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে দীর্ঘ 10 বছর আগে অনেক কিছু ব্যাকডেটেড ছিল, বর্তমানে সেটি আপ টু ডেট করতে হচ্ছে। তাহলে কি পে স্কেল নির্বাচনের আগে হবে না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, সরকারি কর্মচারীদের তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পে স্কেল অনেকদিনই হয় নাই, এখন তারা সামনে যুগোপযোগী একটা পে স্কেল করে দিতে চাচ্ছে। এখন প্রশ্ন জেগেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি পে স্কেল না হয় এবং তারা যদি ধৈর্য ধরতে বলে যে পরবর্তী সরকার এসে এই সুপারিশগুলো কার্যকর করবে, তাহলে তারা যে আমাদের ধৈর্য ধরতে বলে আমরা ধৈর্য ধরলাম, সেই ধৈর্যের ফল কি মিষ্টি হবে, নাকি সেই ধৈর্যের ফল আবার মাকাল ফল হয়ে যাবে? আমরা জানি না, আমরা জানতে চাই, আর জানার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। এখন আর একটা ব্যাপার যেটি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্ট প্রদান করবে? অর্থ উপদেষ্টা এটাও বলেছেন যে পে কমিশন কাজ করছে, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, তাদের কাজে তারা যথেষ্ট স্যাটিসফাইড। এখন প্রশ্ন জেগেছে যে 21 তারিখ পে কমিশন আদৌ কি রিপোর্ট প্রদান করবে? এটি জানা যাবে আগামী সপ্তাহে, মানে এই রানিং সপ্তাহের প্রথম দিনগুলোতে। কেননা এই সময়গুলোতে পে কমিশন প্রধান, তিনি অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমরা যতটুকু আইডিয়া করতে পারছি অর্থ উপদেষ্টার সাথে তো কথা বলবেনই, তিনি প্রয়োজন মনে করলে প্রধান উপদেষ্টার সাথেও হয়তোবা কথা বলতে পারেন। আমরা জানি না প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন কিনা। তিনি যেহেতু বলেছেন যে সরকারের মানে উপরের লেভেলের মানুষগুলোর সাথে তারা কথা বলবেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেসিকটা আসলে কেমন দেওয়া উচিত বা কিভাবে সেট করা যায়। কিন্তু আমার কাছে একটু অবাক লেগেছে যে পে কমিশন তারা এই যে বেতন কাঠামোটা সুপারিশ করবে, পরবর্তীতে রিভাইজড করবে, কিন্তু সরকার, অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় তারা কিন্তু সুপারিশ করবে। এখন পে কমিশনের কাছে যেটা লজিক্যাল সেটাই তো তাদের সুপারিশ করা উচিত। তারা যে এই সময় এসে কনফিউজড, ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলছে। তারা কেন কনফিউজড থাকবে? যদি এই তাদের সুপারিশটা বেশি মনে হয় সরকারের কাছে, তাহলে সরকার সেটি রিভাইজ করবে। আবার যদি কম মনে হয় তাহলে সরকার সেটি রিভাইজ করে বাড়িয়ে দিবে। এমনটাই তো হওয়া উচিত। আমি জানি না যে এই প্রসিডিউরটা আসলে কিভাবে হয়, তবে আমার কাছে এমনটাই লজিক্যাল মনে হয়েছে। তো এই ছিল আজকের অর্থ উপদেষ্টার পে স্কেল নিয়ে বিবৃতি। এখন আমি আমাদের কিছু কথা বলবো। ছোটবেলা থেকে শুনে এসেছিলাম যে ভালো হতে নাকি পয়সা লাগে না। আমি যে একটা গল্প শেয়ার করবো, সেই গল্পটাও কিন্তু পে স্কেল এবং বেতন কাঠামো রিলেটেড। আশা করি আপনারা পুরো গল্পটা শুনবেন, তাহলে আমাদের বাস্তবতার সাথে কিছুটা মিল খুঁজে পাবেন। আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে এসেছি যে ভালো হতে নাকি পয়সা লাগে না, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে এই প্রবাদটা ভুল হিসাবে প্রতীয়মান হয়েছে আমার কাছে। এই মাসের শুরুর দিকে আমি একটু ফিজিক্যালি একটু সিক ছিলাম, যে সর্দি জনিত একটা সমস্যায় হয়েছিল, যেখানে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তখন আমি ঘরোয়া ট্রিটমেন্ট নিয়েছি, অ্যান্টিহিস্টামিন খেয়েছি। পরে দেখলাম যে সেগুলোতে কাজ হচ্ছে না। পরে ডাক্তার দেখাতে গিয়ে দেখি 1000 টাকা, 1500 টাকার নিচে কোনো ডাক্তার নেই। মিড লেভেলের যে ডাক্তার, তাদের ভিজিট 1000 টাকা। আমি একটা মিড লেভেলের ডাক্তার সিরিয়াল দিলাম, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি কিছু টেস্ট দিলেন, টেস্ট করতে আরও 800 টাকা লেগে গেল। তো সেই টেস্ট নিয়ে যখন গেলাম, তখন আবার তাকে রিপোর্টটা দেখানোর জন্য আমাকে আরও 500 টাকা দিতে হলো। তো রিপোর্ট দেখানোর পরে আমি যখন আবার প্রেসক্রিপশন নিলাম, সেখানে দেখলাম যে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়া নাকি এই সমস্যা ঠিক হবে না। যেহেতু ডাক্তার দিয়েছে সেহেতু আমাদের এটা মেনে নিতেই হবে, তিনি ভালো বুঝেই দিয়েছেন, যেহেতু টেস্ট রিপোর্ট দেখে দিয়েছেন। তো সেই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সব কিছু কিনলাম। কেনার পরে দেখলাম যে আমার সামান্য সর্দি মাথা ব্যথার কারণে আমার 4000 টাকা প্লাস খরচ হয়ে গিয়েছে। অথচ দেখুন যে আমাদের মেডিকেল ভাতা হিসাবে 1500 টাকা দেওয়া হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন যে এই যে সামান্য একটু অসুস্থতায় 4000 টাকার বেশি লেগে গেল, এটা কিন্তু শুধু আমার চিত্র নয়, এটি প্রত্যেকটা ফ্যামিলির একবার অসুস্থ কেউ যদি হয় তাহলে সেই চিত্র। সেই সময়টাতে এসে আমাদের মেডিকেল ভাতা এখনো 1500 টাকা। আমরা একজনের হিসাব করেছি, কিন্তু একটা পরিবারের সরকারের হিসাবে, যে হিসাবে বেতন কাঠামোটা নির্ধারণ হয়, সেখানে কিন্তু একটা পরিবারের 6 জন সদস্য বিবেচনা করা হয়। তাহলে দেখুন, 6 জন সদস্যের এক বা একাধিক সদস্য যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের মোট স্যালারির বড় একটা অংশ মেডিকেল ট্রিটমেন্ট বাবদ চলে যাবে। অথচ সেই সময়টাতে এসেও আমাদের যে চিকিৎসা ভাতা 1500 টাকা, এবং সেই পে স্কেলটা রিভাইজড হওয়ার জন্য আমাদের
মাঠে নামতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, বিভিন্ন মহলে দাবি করতে হচ্ছে, অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে, তাও কোন সময়টাতে এসে, দীর্ঘ 11 বছর পরে এসে। তাহলে রেজাল্টটা আসলে কি? রেজাল্টটা এই যে আমাদের জীবনযাত্রার মান ইমপ্রুভ করার জন্য পে স্কেলের কোনো বিকল্প নেই। আমাদের পে স্কেলটা বর্তমানে যে হিসাবে চালু আছে সেই হিসাবটা অনেক আগেই আউটডেটেড হয়ে গিয়েছে। বর্তমান আর্থিক অবস্থার সাথে, বর্তমান ইনফ্লেশন, চিকিৎসা খরচ, সব কিছুর সাথে, দ্রব্যমূল্য সব কিছুর সাথে আসলে সেই পে স্কেলটা কোনোভাবেই মানানসই নয়, পুরোপুরি বেমানান। তো আমি যে গল্পটা বললাম সেটি কিন্তু মোটেও গল্প নয়, সেটি জীবন থেকে নেওয়া বাস্তব ঘটনা। এখন একটু খুঁজে দেখুন যে আপনাদের পরিবারেও কিন্তু একই অবস্থা। তাহলে এই যে স্যালারিগুলো দেওয়া হচ্ছে সেই স্যালারিগুলো রিভাইজড করা কতটা যৌক্তিক বর্তমান সময়ে এসে? এখন আমি শুরুতেই একটা প্রশ্ন রেখেছিলাম, আমি জানি না, এই ব্যাপারটা আমি জানতে চাই। বর্তমান সরকার তারা বেতন কাঠামোটা সুপারিশ করবে, তারা সুপারিশ করার পরে সেটি যদি বাস্তবায়ন না করে তাহলে পরবর্তী সরকার এই সুপারিশমালা গ্রহণ করতে এবং নতুন বেতন বাস্তবায়ন করতে কতটুকু বাধ্য? আমি জানি না, আমি এই ব্যাপারটা আসলে জানতে চাই। আমার জানার লিমিটেশনস আছে, কিন্তু আমি জানতে চাই। আর যদি তারা এটা রিফিউজ করে, তারা যদি চায়, তারা নিজেদের মতো করে কমিশন গঠন করবে, নিজেরা সব কিছু ভেরিফাই করবে, তারপর সেটি বাস্তবায়ন করবে, সেটি হয়তোবা চাইতেই পারে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি এইটা জানতে চাই, তারা যদি এই রিপোর্টটা অ্যালাউ না করে তাহলে সেখানে আইনগত কোনো বিধিনিষেধ আছে কিনা। যারা এই ব্যাপারগুলো ক্লিয়ার জানেন তারা অবশ্যই আমাকে বা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এই ব্যাপারগুলো আমাদের সবার ক্লিয়ারভাবে জানা উচিত। আমরা যে ধৈর্য ধরবো, আচ্ছা ধৈর্য ধরলাম, সেই ধৈর্য ধরার পরে আমাদের রেজাল্ট কি পজিটিভ আসবে, নাকি আমাদের আরও অপেক্ষা করতে হবে? যদি পজিটিভ আসে আমরা আরও ধৈর্য ধরতে রাজি আছি, আমরা ধৈর্য ধরব। এখন এই ধৈর্য যদি আরও 2-4-5 বছর লেগে যায় তাহলে সেটি আসলে সহনশীল মাত্রায় থাকবে না। তো পে স্কেল হোক, পে স্কেল প্রত্যাশা করছি। আর্থিক অবস্থা শুধু আমার খারাপ ব্যাপারটা এমন নয়, আর্থিক অবস্থা আমাদের প্রত্যেকটা চাকরিজীবীর খারাপ। পে স্কেল নিয়ে আসলে আমাদের এত কথা বলার কথা না। পে স্কেল নিয়ে সরকার তারা কথা বলবে, নির্দিষ্ট একটা সময় পর পর পে স্কেল কার্যকর হয়ে যাবে, এটি হওয়া উচিত, এটি যৌক্তিক। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে পে স্কেলগুলো কার্যকর হচ্ছে না। পে স্কেলের জন্য আমাদের দাবি জানাতে হচ্ছে, আমাদের মাঠে নামতে হচ্ছে, আমাদের হতাশ হতে হচ্ছে, তারপরে একটা সময় পর গিয়ে পে স্কেল হয়তো বা হয়। আমরা যারা নতুন জেনারেশন, আমরা যারা 10 বছরের মধ্যে জয়েন করেছি তারা তো পে স্কেল পাইনি। আমরা চাকরি করছি, আমাদের দিন কাটছে অভাবের মধ্যে দিয়ে। তো যারা পুরাতন আছেন, যারা 2015 সাল পূর্ববর্তী সময়ে জয়েন করেছেন, তারা এই ব্যাপারগুলো ভালো বলতে পারবেন যে পে স্কেল পরবর্তী সময়ে আসলে কেমন হয়, বা পূর্ববর্তী সময়ে পে স্কেল, এক পে স্কেল থেকে আরেক পে স্কেলের যে গ্যাপ ছিল সেটা কতটা সহনীয় মাত্রায় ছিল, তারা খুব ভালো বলতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের অর্থ উপদেষ্টা ধৈর্য ধরতে বলেছেন, আমরা ধৈর্য ধরে আছি, কিন্তু না জানি কবে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমরা চাকরি সবাই ছেড়ে দিই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।